প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিদ সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাসিড অপরাধ আইন। আইনটি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আইনজীবী সোহাগ ফকির। অ্যাডভোকেট সোহাগ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ এবং দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাসিড অপরাধ বলতে আমরা কি বুঝি এবং বর্তমান সমাজে অ্যাসিড অপরাধ অনেক বেড়ে চলছে, এটির কারণ কি? এটা হচ্ছে, আপনি দেখছেন যে আমাদের বর্তমান সামাজিক যে অবক্ষয়ের কারণে এই অ্যাসিড যে অপরাধটা এটা দিন দিন বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে প্রেম নিবেদনে ব্যর্থ, পারিবারিক কলহ, যৌতুক বা জমিজমা নিয়ে দ্বন্দ্ব ইত্যাদি কারণে এই অ্যাসিড সন্ত্রাস বা অ্যাসিড অপরাধগুলো হচ্ছে আর কি। জি, এই অ্যাসিড নিক্ষেপের ভুক্তভোগী বা ভিকটিম কারা হচ্ছে মূলত? এটা একটা সমীক্ষায় দেখা গেছে যে 1999 থেকে 2022 সাল পর্যন্ত 4250টি অ্যাসিড অপরাধের ঘটনা ঘটেছে। এর মধ্যে 99% হচ্ছে নারী, যার মধ্যে 13 থেকে 35 বছর তাদের বয়স। এই যে অ্যাসিড যেটি দিয়ে অপরাধ করা হচ্ছে, এই অ্যাসিডের সহজলভ্যতার কারণেই কি, মানে এটি প্রাপ্তির সহজলভ্যতার কারণেই কি অপরাধগুলো হচ্ছে বলে আপনি মনে করেন? আসলে প্রাপ্তির সহজ না বলবো না, কারণ অ্যাসিড নিয়ন্ত্রণ আইনও একটা আছে, যেটা আসলে অপরাধীরা বিভিন্ন কৌশলে বা বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন সোর্স থেকে হিংসার বশবর্তী হয়ে, অর্থাৎ সামাজিক মূল্যবোধ এর অবক্ষয় থেকে তারা যে কোনো উপায়ে এই অ্যাসিডগুলো সংগ্রহ করছে এবং তাদের যে অপরাধ প্রবণতা এটা কার্যকর করার জন্য এই অ্যাসিড নিক্ষেপ করছে। এক্ষেত্রে অ্যাসিডের বিকল্প হিসেবে আমরা দেখে থাকি যে পেট্রোল বা অন্যান্য দাহ্য পদার্থ ব্যবহার করা হয়। সেক্ষেত্রে অ্যাসিড নিক্ষেপের যে শাস্তির কথা আইনে বলা হয়েছে সেটি সম্পর্কে জানতে চাচ্ছি। জি, এটা হচ্ছে অ্যাসিড অপরাধ দমন আইন 2002-এর 4 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে অ্যাসিড নিক্ষেপের ফলে মারা যায় তাহলে ওই অপরাধী এই আইনের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে অথবা অনধিক 1 লক্ষ টাকা জরিমানায় দণ্ডিত হইতে পারেন। এছাড়াও এই আইনের 5 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে তাহার শ্রবণ শক্তি বা দৃষ্টিশক্তি স্থায়ীভাবে বা তার মুখমণ্ডল বা তার যৌনাঙ্গ বা অন্য কোনো অঙ্গ স্থায়ীভাবে নষ্ট করে দেওয়া হয়, তাহলেও এই আইনের 5 ধারায় বলা হয়েছে যে তিনি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে বা অতিরিক্ত হিসেবে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানায় দণ্ডিত হইবেন। এবং এই 5 ধারায় আরও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির গ্রন্থি বা শরীরের অংশ আংশিকভাবে বিকৃতি বা নষ্ট করে দেওয়া হয়, তাহলে সর্বোচ্চ 14 বছর সশ্রম কারাদণ্ডে বা ন্যূনতম 7 বছর কারাদণ্ডে এবং অনধিক 50,000 টাকা দণ্ডে জরিমানায় দণ্ডিত হইবেন। জি, আপনি অ্যাসিড অপরাধ আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথা বলছিলেন। এক্ষেত্রে কি আমরা এমন কি কোনো দৃষ্টান্ত দেখেছি যে এই আইনে অপরাধ করার পরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে? জি, মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, অনেককেই করা হয়েছে। বিজ্ঞ অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল এটা অনেক রায় দিয়েছেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই সাজার পরিমাণটা হচ্ছে 7% দেখা যাচ্ছে যে কার্যকর হয়েছে শতকরা। একটা সমীক্ষায় দেখা গিয়েছে আর কি। আইনটি 2002 সালে করা হলেও আমরা দেখছি যে অ্যাসিড যে সন্ত্রাস যেটি আপনি কথা বললেন সেটি কিন্তু কমছে না। এমনকি আইনটি 2002 সালে যে উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল সেই উদ্দেশ্য আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে বাস্তবায়ন করা যাচ্ছে না, কারণ প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখছি যে অনেক নারীরা বা অল্প বয়সী নারীরা তারা এই অ্যাসিড নিক্ষেপের শিকার হচ্ছেন। সেক্ষেত্রে আইনে কি কোনো পরিবর্তন, মৌলিক কোনো পরিবর্তনের প্রয়োজন রয়েছে কিনা?
আসলে এই যে আইনটা বা এক্ষেত্রে দ্রুত বিচারের কোনো সুযোগ রয়েছে কিনা? হ্যাঁ, এটা কিন্তু আপনি দেখবেন যে এখানে বিচারের কথা বলা হয়েছে যে যদি ট্রাইব্যুনাল এই মামলায় শুনানি শুরু করেন তাহলে কিন্তু 90 দিনের ভিতরে কিন্তু এর বিচার কাজ শেষ করতে হবে, এটা আইনে কিন্তু উল্লেখ করা আছে। কিন্তু সেটি সাধারণত একটা ডিসক্রিশনারি কোর্টের পাওয়ার, সেটি কখনোই আমরা জানি যে 90 দিনে বিচার কার্য শেষ হয়ে থাকে না সাধারণত। জি, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাক্ষী সময় মতো উপস্থাপন না করতে পারলে এই বিষয়টা হচ্ছে একটু লেন্দি হয় আর কি। এক্ষেত্রে আইনে বিচার প্রক্রিয়া সম্পর্কে আপনি বলছিলেন, সেটি একটু বিস্তারিত বললে। এটা আপনার বলা আছে যে এই আইনের 23 ধারায় বলা আছে যে অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠিত হবে এবং এই আইনের যে 16 ধারায় বলা হচ্ছে যে বিচার প্রক্রিয়াটা বলা আছে যে একজন জেলা দায়রা জজ সমমানের একজন বিচারক এই ট্রাইব্যুনালে নিযুক্ত হবেন এবং এটা 90 দিনের মধ্যেই এই বিচার কার্য শুরু করবেন এবং প্রত্যেক কার্য দিবসে এর শুনানি একটানা চলতে থাকবে এবং যদি অন্য কোনো বিষয় কারণ ছাড়া যদি কোনো বিচারক বদলি হয়ে যান তাহলে তার পূর্বের যে গ্রহণ করা সাক্ষ্য এই সাক্ষ্যই বলবৎ থাকবেন এবং সেই বিচারকের স্থলাভিষিক্ত হয়ে নতুন বিচারক যখন আসবেন পূর্বের যে সাক্ষ্য আছে তিনি সেটাই বহাল রাখবেন। যদি মনে করেন বিচারক যে না ন্যায় বিচারের স্বার্থে কোনো সাক্ষীকে আবার জেরা করার প্রয়োজন আছে তাহলে তিনি পুনরায় আবার সাক্ষীকে উপস্থাপনের জন্য আদেশ দিবেন। আপনার আলোচনা থেকে আমরা জানতে পাচ্ছি যে এই মামলাগুলো বিচার কার্য করবেন এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের অবশ্যই একটি নির্ধারিত সময়সীমার মধ্যে বিচার কাজ শেষ করতে হয়, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে যেটা আমি বলছিলাম যে নির্ধারিত সময়ের মধ্যে বিচার কার্য শেষ হয় না। সেক্ষেত্রে কি সময় বৃদ্ধি করার জন্য কোনো হাইকোর্টের অনুমতির প্রয়োজন আছে কিনা? না, এক্ষেত্রে নির্ধারিত বিষয়টা হচ্ছে আপনার 90 দিনের ভিতরেই শেষ করতে হবে। যদি এখানে নির্ধারিত সময় না হয় তাহলে যদি তদন্তে বিলম্ব হয়, তদন্তের ক্ষেত্রে এখানে তদন্তের কথা বলা হয়েছে যে তদন্তকারী কর্মকর্তা 30 দিনের মধ্যেই এটার হচ্ছে রিপোর্টটা প্রদান করবেন। যদি কোনো সমস্যা হয় তদন্তকারী কর্মকর্তার বা কোনো তথ্য উপাত্ত গ্রহণে একটু দেরি হয় সেই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতকে জানাবেন যে এই কারণে। আর ইহা ছাড়া যদি তদন্তকারী কর্মকর্তা যে কোনো তার গাফিলতি থাকে বা অন্য কোনো কারণ থাকে সেক্ষেত্রে বিজ্ঞ ট্রাইব্যুনাল তদন্তকারী কর্মকর্তাকে পরিবর্তন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিবেন, নির্দেশনা দিবেন। জি, আপনি যে অপরাধটি কথা বললেন এই অপরাধটি আমলযোগ্য এবং জামিনযোগ্যতার বিষয়ে আইনে কি বলা হয়েছে? এই আইনে বলা হয়েছে এই অপরাধ আমলযোগ্য, অজামিনযোগ্য এবং অআপসযোগ্য। তাহলে আমরা বলতে পারছি যে যে অপরাধটি এই আইনে হচ্ছে, বিদ্যমান আইনে, এটি সরাসরি থানায় দায়েরের সুযোগ রয়েছে। জি, এবং থানা যদি মামলাটি না নিতে চায় সেক্ষেত্রে ট্রাইব্যুনালে নেওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে সরাসরি এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালে নালিশি দরখাস্তের মাধ্যমে মামলা দায়ের করার সুযোগ রয়েছে। জি, এই আইনে আপনি বলছিলেন যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা ভিকটিম, তাদেরকে কি কোনো আইনে ক্ষতিপূরণ প্রদানের সুযোগ রয়েছে? জি, আপনি দেখেছেন যে এই আইনের 4, 5 এবং 6 ধারায় যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে যে জরিমানাটার প্রদানের কথা বলা হয়েছে এটা বিজ্ঞ ট্রাইব্যুনাল যে অপরাধী তার উত্তরাধিকার সূত্রে বা তার রেখে যাওয়া সম্পদ থেকে এই অর্থ জেলা কালেক্টরের মাধ্যমে এটা গ্রহণ করে বিজ্ঞ ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দিবেন এবং জেলা কালেক্টরকে নির্দেশ দিবেন। জি, এক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ কি হতে পারে আইনে? এখানে অর্থদণ্ডের পরিমাণ তো আপনি দেখেছেন যে সর্বোচ্চ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকাও আছে। এক্ষেত্রে যিনি ভিকটিম বা ভুক্তভোগী রয়েছেন তার চিকিৎসার ব্যয় কি অপরাধীর কাছ থেকে টাকাটি আদায়ের সুযোগ রয়েছে কিনা? জি, এটার সুযোগ রয়েছে। বিশেষ করে যে এই ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্যই এই জরিমানার বিধানটা রাখা হয়েছে আর কি। জি, আসামি যদি কোনো পর্যায়ে পলাতক হয়ে থাকেন বা তিনি যদি আইনে
এই নির্ধারিত সময়ের মধ্যে কোর্টে আত্মসমর্পণ না করে জামিন প্রদান না করেন, সেক্ষেত্রে তার অনুপস্থিতি কি বিচার কার্য পরিচালনা করা সম্ভব? জি, এই আইনে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অপরাধ সংগঠনের পরে তিনি যদি নিজে আত্মসমর্পণ না করেন বা গ্রেপ্তার না হন বা এই বিচার এড়াইবার জন্য যদি তিনি পলাতক থাকেন, তাহলে বিজ্ঞ ট্রাইব্যুনাল দুটি বাংলা দৈনিক খবরের কাগজে বিজ্ঞপ্তি দিবেন, তাকে 15 দিনের মধ্যে সশরীরে বিজ্ঞ ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য। যদি না হন তাহলে বিজ্ঞ ট্রাইব্যুনাল তাহার অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পাদন শেষ করবেন। ইহা ছাড়াও যদি কোনো ব্যক্তি জামিন পাওয়ার পর পলাতক থাকেন, তাহার কারণ লিপিবদ্ধ করিয়া বিচারক তার এই বিচার কার্য শেষ করতে পারবেন। জি, এসিড অপরাধের সাথে যদি কোনো শিশু জড়িত থাকে আসামি হিসেবে, বা যিনি ভিকটিম তিনি যদি কোনো শিশু হয়ে থাকেন, সেক্ষেত্রে বিচার কার্য কিভাবে পরিচালিত হবে? এখানে বিশেষ করে বলা হয়েছে যে যদি কোনো আইনের সংঘাতে আসা কোনো জড়িত কোনো শিশুর কথা বলা হয়েছে, যে যদি কোনো শিশু এই অ্যাসিড অপরাধ দমন আইনের 17 ধারায় বলা হয়েছে, যদি কোনো অভিযুক্ত শিশু এই বিচারের মুখোমুখি করা হয়, তাহলে বিজ্ঞ ট্রাইব্যুনাল শিশু আইন 1974-এর বিধান অনুসরণ করবেন। অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল আসামিকে অভিযুক্ত করে যদি শাস্তি প্রদান করা হয়, এই শাস্তির বিরুদ্ধে যিনি অভিযুক্ত ব্যক্তি তার কি আপিল দায়েরের সুযোগ রয়েছে কিনা? জি, আপিল দায়েরের সুযোগ আছে। এখানে যদি কোনো ব্যক্তি কোনো রায় বা আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়, তাহলে অ্যাসিড অপরাধ দমন আইন 2022-এর 26 ধারা অনুযায়ী 60 দিনের মধ্যে মহামান্য হাইকোর্টের তিনি আপিল করতে পারবেন। বিদ্যমান যে 2002 সালের আইনটি রয়েছে, এই আইনটির কোনো সংশোধন প্রয়োজন রয়েছে কিনা? যদি এটির প্রয়োগ আমরা দেখেছি যেটি বললাম যে প্রয়োগ অনেক ক্ষেত্রেই যথাযথভাবে আইনটি প্রয়োগ হচ্ছে না। আসলে যে আইনের আমাদের বিধান আছে বা বিধিবিধান যাই বলি না কেন, কিন্তু এখানে কিন্তু একটা সুন্দর এবং একটা যুগান্তকারী একটা আইন, কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে যে বিভিন্ন তদন্তকারী কর্মকর্তার গাফিলতি থাকে বা সাক্ষীগণ সময় মতো উপস্থিত না হওয়ার জন্য এই বা ঠিকমতো সাক্ষ্য প্রদানের জন্য এই সাজা থেকে দেখা যাচ্ছে যে বিলম্বিত হয়ে যাচ্ছে এবং অনেক আসামি দেখা যাচ্ছে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে খালাস পেয়ে যাচ্ছে। কিন্তু আইন যথাযথ আছে, এটা আমি মনে করি এটা একটা যথার্থ। এখানে সর্বোচ্চ শাস্তির বিধানই রাখা হয়েছে, এখানে সর্বোচ্চ শাস্তির বিধানই রাখা হয়েছে। জি, এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যারা ভিকটিম তারা অনেক ক্ষেত্রে আসামি কর্তৃক ভয় ভীতি দেখানোর ফলে তারা মামলা করতে চায় না। এক্ষেত্রে ভিকটিমের নিরাপত্তা হেফাজতের কোনো বিধান এই আইনে রয়েছে কিনা? জি, এখানে এই আইনে একটা বিধান রাখা হয়েছে, যদি কোনো ভিকটিম তাহার নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়, তাহলে বিজ্ঞ ট্রাইব্যুনাল যদি মনে করেন যে তাহাকে নিরাপত্তা হেফাজতে রাখা হবে, তাহলে কারাগারের বাইরে সরকারি কোনো সংস্থার হেফাজতে বা কোনো ব্যক্তির হেফাজতে তাকে রাখার নির্দেশ দিতে পারেন। আপনি অ্যাসিড অপরাধ দমন আইন সম্পর্কে বলছিলেন। বাংলাদেশের বিদ্যমান দণ্ডবিধিতেও অ্যাসিড নিক্ষেপের ফলে শাস্তির বিধান রয়েছে, দুইটির মধ্যে মৌলিক পার্থক্যটি কোথায়? যদিও দেখা যাচ্ছে যে এই মৌলিক পার্থক্য এটাই হচ্ছে যে যেহেতু স্পেশাল ল হিসেবে কাজ করছে, যেহেতু দণ্ডবিধির আপনি জানেন যে এটা পূর্বে এটা প্রণয়ন করা হয়েছে, কার্যকর করা হয়েছে, যেহেতু 2002 সালে আমাদের এই অ্যাসিড অপরাধ দমন আইন কার্যকর করা হয়েছে এবং দণ্ডবিধিকে একটু মডিফাই করে, যেহেতু সাক্ষ্য বা অপরাধের ধরন দিন দিন একটা বৃদ্ধি পায় এবং তার কৌশলগত যে অবলম্বন করে অপরাধীরা, সেই হিসেবে আজকের আমরা যে আলোচনার বিষয় অ্যাসিড অপরাধ দমন আইন 2002 এটা কার্যকরী একটা আইন। অ্যাসিড অপরাধ বন্ধে সরকারের কি করণীয় রয়েছে? এখানে যে অ্যাসিড অপরাধ বন্ধে এই আমাদের আজকের যে বিষয় অ্যাসিড অপরাধ দমন আইন 2002
সরকার কার্যকর করেছেন এবং ইহা ছাড়াও সরকার গণমাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের আন্দোলন বা বিভিন্ন কর্মশালার মাধ্যমে জনগণকে এর সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছে এবং আমি মনে করি যে এই আইন এবং আমাদের সচেতন হতে হবে এই বিষয়ে যে অপরাধটা না হয় সেই বিষয়ে আমাদের সচেতন করতে হবে এবং কাউন্সেলিং এর প্রয়োজন রয়েছে, কারণ আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে অনেক কিশোর অপরাধীরা এটার সাথে জড়িত হয়ে যাচ্ছে। জি, এই বিষয়ে আমরা যাহাতে ভবিষ্যতে এটা নির্মূল করার জন্য আমাদের সচেতন হতে হবে। জি, অ্যাডভোকেট সোহাগ ফকির, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।